জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি। জানাবো ওআইসির বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানালো ইরান। এদিকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া ধাপ্পাবাজি করছে না বলছে মেদভেদেব। জানাবো জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান। আরও থাকছে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু, যুদ্ধ থামাবে না ইসরায়েল। এদিকে চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের। আরও থাকছে সিকিম সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন চীনের। এবং সর্বশেষ থাকছে আফগানিস্তানের বিষয়ে চীন কেন এতটা আগ্রহী, জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি। বিশ্বব্যাপী সব দেশের মাথার ওপর ছড়ি ঘোরানোর মাধ্যমে আজ্ঞাবহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি করেছে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা। নিঃস্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই শত্রুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন, ভয়তরের পরিবর্তে সেই ব্যবসায় এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষশক্তির জন্ম দিচ্ছে চীন, রাশিয়া ও ইরান। ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেক মার্কিন বিশ্লেষকরা মনে করছেন শয়তানের অক্ষশক্তি হিসেবে। ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল 2015 সালে। সে সময় সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে দুই দেশের মধ্যে সর্বপ্রথম সখ্যতা তৈরি হয়। এরপর 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব। যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান ও রাশিয়ার মধ্যকার পার্থক্যটা দৃষ্টিকটুভাবে চোখে পড়ার মতো, কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে সেখানে ইরান একটি ইসলামী মৌলবাদী দেশ। ভূরাজনৈতিক বাস্তবতার জেরে ইরান ও রাশিয়ার আদর্শগত পার্থক্য ঘুচে গিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। অর্থনীতি ও কূটনীতি ছাপিয়ে এখন ইরান রাশিয়া সম্পর্কের মধ্যে প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। 2022 সালে রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান, আর রাশিয়াই প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। সম্প্রতি মস্কো ও তেহরানের সঙ্গে চোখে পড়ার মতো জোট পাকানো শুরু করেছে বেইজিং। রাশিয়ার সঙ্গে তো আগে থেকেই সখ্যতা ছিল, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে প্রকাশ্যে ও গোপনে দুই হাতে ইরানের জ্বালানি তেল কিনেছে চীন। 2021 সালে কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে এই দুই দেশ। এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন একসুরেই কথা বলছে এই তিন দেশ, সমর্থন করছে একে অন্যকে। গেল 13 এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃশর্তভাবে সমর্থন করেছে চীন, বাদ যায়নি রাশিয়াও। তেহরানের আত্মরক্ষার জন্য সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাস হয়েছিল মস্কোর পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছে চীন, রাশিয়া, ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই এটি অশনি সংকেত। এই ত্রিশক্তির শক্তি এবং আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পোক্ত হয়, তাহলে নিশ্চিতভাবে বিশ্ব ব্যবস্থার একচেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে আমেরিকা। রাফা শহরে ইসরায়েলি গণহত্যা, ওআইসির বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানালো ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, আলজেরিয়া পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সাথে টেলিফোন আলাপের সময় আমি গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। গাজা ও রাফা শহরে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়। আলী বাকেরি কানে বলেন, চলমান পরিস্থিতিতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য আমি আহ্বান জানিয়েছি। এছাড়া আলজেরিয়া গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যে প্রস্তাব উপস্থাপন করেছে তাকে স্বাগত জানাই। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে এ পর্যন্ত 36,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্র মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই ধাপ্পাবাজি নয়।
তিনি বলেন, পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা ন্যাটোর সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। মেদভেদেভ সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এই অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেভ বলেন, এটা ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়। জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক স্মরণ সভায় অনুষ্ঠানে এ শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড্যানিস ফ্রান্সিস এই অনুষ্ঠানে বলেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য, যিনি 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শহীদদের প্রতি স্মরণ অনুষ্ঠানে বলেছেন, ইব্রাহিম রাইসি দেশ ও অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময়ে ইরানের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে ইরানের সরকার ও জনগণের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করে বলেছেন, ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলন দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছিলেন। তাদের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর গ্রুপ ইরানের সরকার ও জাতির প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে, রাইসি ও আমির আবদুল্লাহিয়ান ইরান ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। যুদ্ধ থামাবে না ইসরায়েল। অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছে, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। শর্তগুলো হচ্ছে হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তা না নিশ্চিত করা। নেতানিয়াহু আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন সেটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করেন। তার প্রস্তাবে বলা হয়, প্রথমে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে। তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের, যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও। এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। সর্বশেষ 2 পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের। চীনকে দক্ষিণ চীন সাগরে রেড লাইন অতিক্রম না করার জন্য সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র, যেখানে দেশগুলোর মধ্যে স্থবিরতা অব্যাহত রয়েছে। মার্কোস বলেছেন, চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকদের মৃত্যু হয়, তাহলে ফিলিপাইন এটিকে যুদ্ধের একটি ধাপ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী জবাব দেওয়া হবে। শুক্রবার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেন মার্কোস। এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরাও অংশ নিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি। ফিলিপাইনের প্রেসিডেন্ট এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন। নাম প্রকাশ না করা ওই সামরিক মুখপাত্র বিবিসিকে বলেছেন, দুর্ঘটনাক্রমে যদি শুধু একজনের নিহতের ঘটনায় কেউ যুদ্ধের সূত্রপাত করতে চায়, তাহলে আমি বিশ্বাস করি তারা যুদ্ধভাবাপন্ন একটি দেশ। কয়েক ঘন্টা পরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও তার বক্তৃতায় বলেছেন, ফিলিপাইন যা করছে তা বিপজ্জনক। দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে
দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচল অবস্থা চলছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচল অবস্থা সংঘর্ষের পর্যায়ে গেছে। ম্যানিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের উপর জলকামান দিয়ে হামলা চালিয়েছে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের ভূখণ্ডের সার্বভৌমত্বকে রক্ষা করছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়লে তা বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সংঘর্ষের জন্ম দিতে পারে। ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী ম্যানিলা আক্রমণের শিকার হলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসবে ওয়াশিংটন। সিকিম সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন চীনের। সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট, সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রাডার হলে এর দূরত্ব খুব বেশি না হলে তবে ধরা পড়বে। ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহে তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে। শুক্রবার এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু J-20 যুদ্ধবিমানই নয়, একাধিক J-10 যুদ্ধবিমান এবং একক KJ-500 বিমানও দেখা গেছে ছবিতে। কৃত্রিম উপগ্রহে তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে গত 27 মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়। এর আগে চীনের শিগস বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমে সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের। সিকিম সীমান্তের অদূরে চীনার ওই বিমান সেনা ঘাঁটিতে J-20 যুদ্ধবিমান মোতায়েন থাকে না সারা বছর। তাই হঠাৎ 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কি প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। আফগানিস্তানের বিষয়ে চীন কেন এতটা আগ্রহী? রূপকথার ফিনিক্স পাখির মতোই বারবার ধ্বংসস্তূপের ছাই থেকে পুনর্জন্ম হচ্ছে আফগানিস্তানের। দশকের পর দশক বিদেশি শক্তিগুলোর ব্যাটেল গ্রাউন্ডে ছিল দক্ষিণ এশিয়ার দেশটি, কিন্তু সোভিয়েত রাশিয়া কিংবা পরাশক্তি আমেরিকার কাছেও মাথা নত করেনি আফগানরা। দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে কাবুল। এরপর বদলে যেতে থাকা আফগানিস্তানের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছে উদীয়মান পরাশক্তি চীন। কিন্তু আফগানিস্তানের প্রতি বেইজিংয়ের এই আগ্রহের মূলে কি রয়েছে তা জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ। শুক্রবার টোলো নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি জানান, কাবুলের সাথে বেইজিংয়ের নানান চ্যানেলে যোগাযোগ হচ্ছে। বলেন, আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগের চেষ্টা করছে শি জিনপিং প্রশাসন। জাবিউল্লাহ মুজাহিদের মতে, কাবুল ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক দিন দিন প্রসারিত হচ্ছে। কাতারের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, আফগানিস্তানের অগ্রগতিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে চীনের কথা অন্যদের চেয়ে আফগানিস্তানে বেশি শোনা যায়। কিন্তু চীন কি আফগানিস্তানের নির্ভরযোগ্য প্রতিবেশী? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সেলিম পাইগের টোলো নিউজকে বলেন, আমাদের চীনের সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত, কারণ চীন আফগানিস্তানের জনগণের প্রতি নয়, আফগানিস্তানের খনিগুলোর প্রতি আগ্রহী। কাবুলের উচিত এটিকে তার সুবিধার জন্য ব্যবহার করা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মদ ইমাল দোস্তার বলেন, আফগানিস্তানের প্রতি চীনের সাধারণ নমনীয়তা নীতি রয়েছে। আমাদের এই পয়েন্টের সুবিধা নেওয়া উচিত। আর মনে রাখতে হবে যে পরাশক্তি হওয়ার দৌড়ে চীনেরও প্রয়োজন আফগানিস্তানকে। কিন্তু কেন? তথ্য বলছে, বর্তমান চীনের সবচেয়ে বড় প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প। যদিও প্রাথমিকভাবে এই প্রকল্পে আফগানিস্তান নেই, কিন্তু এই নিরাপত্তার স্বার্থে দেশটিতে স্থিতিশীলতা প্রয়োজন। তাই কাবুলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে বেইজিং। আফগানিস্তানের প্রতি চীনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন পাকিস্তান ও অর্থনৈতিক করিডোর বা CPEC।